নমস্কার, আমাদের সঙ্গে আজকে আছেন রায়দিঘি 134 নম্বর যে বিধানসভা কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা কেন্দ্র, তার কংগ্রেস প্রার্থী আশিস মণ্ডল। এই আশিস মণ্ডল মহাশয় কিন্তু দীর্ঘদিন ধরে জীবন বীমার সঙ্গে যুক্ত ছিলেন। যুক্ত না, তিনি সেখানকার কর্মী ছিলেন। দীর্ঘদিন কাজ করার পর সেখান থেকে অবসর গ্রহণ করার পর তিনি এখন এই রায়দিঘির প্রার্থী হয়েছেন। কিন্তু অল্প বয়স থেকে তার কিন্তু কংগ্রেসের প্রতি প্রেম ভালোবাসা যাই বলুন, তার প্রতি নিয়োজিত প্রাণ একজন ব্যক্তি। তিনি এত বছর পর শুধুমাত্র সরকারি চাকরি করবার জন্য প্রার্থী হতে পারেননি, এখন প্রার্থী হয়েছেন। এবং এমন একটা সময় যেটা খুব উল্লেখযোগ্য, যেবার কংগ্রেস এককভাবে লড়বার সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ তার দায়িত্ব অনেক বেড়ে গেল। নতুন করে কংগ্রেসের প্রতীককে তাদের মানুষকে চেনাতে হবে তাকে। এটা একটা খুব গুরু দায়িত্ব এবং বড় দায়িত্ব বলা চলে। তো আমরা একটু জেনে নেব যে আশিস বাবু যে রায়দিঘিতে প্রার্থী হয়েছেন, তিনি কিভাবে প্রচার শুরু করেছেন। এখানে যেহেতু আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, এই অঞ্চলের সমস্ত মানুষ আমাকে চেনে। আমার রায়দিঘি বিধানসভার 17টা অঞ্চলের সমস্ত মানুষ আমি প্রার্থী হওয়ার পরে তারা আমার সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াইটা করছেন। সেই জন্য 7 তারিখে ডায়মন্ড হারবারে নমিনেশন দেওয়ার পরেই আমি ডায়মন্ড হারবার থেকে সোজাসুজি কাশীনগরের বড়াশির মন্দিরে পুজো দিই, যেটা আমাদের এখানে প্রতিষ্ঠিত মন্দির, শিব মন্দির। পাতাল থেকে যে ঠাকুরের উত্থান হয়েছে, দেওয়ার পরে প্রথম দিনই আমি কাশীনগর বাজারের সমস্ত মানুষের সঙ্গে মানে 1 to 1 প্রত্যেকের সঙ্গে মিট করি। এবং আমি দেখলাম বাজারের শতকরা 99% লোক আমাদেরকে তারা ভালোবাসলেন, আমাদেরকে জড়িয়ে ধরলেন এবং তারা খুব খুশি যে দীর্ঘ 25 বছর পরে জাতীয় কংগ্রেস রায়দিঘি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। পরের দিনই আমি আরো একটা বাজার, কৃষ্ণচন্দ্রপুর বাজার, সেখানে সমস্ত মানুষের সঙ্গে পরের দিন সকালেই সেখানে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করলাম, আমার কর্মীদের সঙ্গে। ঠিক তারপরের দিনই কোম্পানির ঠেক বাজার, এই বাজারের সমস্ত মানুষের সঙ্গে, ক্রেতা বিক্রেতা এবং অন্যান্য যারা সাধারণ মানুষ, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করলাম। আর তারপরের দিনই চলে গেলাম রায়দিঘি বাজার। এই 4টে বাজার মানুষ কিন্তু আজকের এখানে কংগ্রেসকে হাত চিহ্নে পেয়ে তারা কিন্তু মানসিকভাবে এখানে তারা নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন। কারণ এখানের থেকেই তারা দীর্ঘ 30 বছর ধরে, প্রায় 29 বছর প্র্যাকটিক্যালি বলতে গেলে, সত্যবাবুলিকে 1972 সাল থেকে 2001 এখানে টানা কংগ্রেসের তারা বিজয়ী প্রার্থী করেছিলেন। আজকে দীর্ঘদিন কংগ্রেস প্রার্থী ছিল না বলে তাদের মধ্যে একটা অনুতাপ ছিল, তাদের মধ্যে একটা হতাশা ছিল, তাদের মধ্যে একটা দীর্ঘশ্বাস ছিল। এই জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে প্রতিটা গ্রামে, প্রথমেই আমরা প্রতিটা গ্রামের যারা নেতা, যারা দীর্ঘদিন সক্রিয় রাজনীতি করতেন, অনেকে সক্রিয় রাজনীতি থেকে বসে গেছেন, আমরা যারা এখন সক্রিয় আছেন তাদেরকে নিয়ে তাদের বাড়িতে প্রথম আমরা পৌঁছে যাই। তারপরে আমরা এখন প্রতিটা গ্রামে ডোর টু ডোর ভিজিট করছি, প্রতিটা মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি। যে এত বছর ধরে তো কংগ্রেস পাওয়ারে নেই আমাদের রাজ্যে, পাশাপাশি এরপরে যখন মমতা ব্যানার্জি এলেন তখন থেকে শুরু করে যে 2016 থেকে আপনারা একবার বামের সঙ্গে জোট, একবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট, এগুলো করার ফলে কি হয়েছে, দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা বিভিন্ন আসনে প্রার্থী দিতেই পারেননি। যেহেতু জোটের একটা স্বার্থ আছে, জোটের একটা প্রতিশ্রুতি আছে, সেগুলোকে রক্ষা করবার জন্য। তো এবারে আপনার এই যে রায়দিঘি কেন্দ্রে যে আপনি প্রার্থী হয়েছেন, এইখানে দাঁড়িয়ে আপনার নিজের যে জাতীয় কংগ্রেস, যেটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেই দল, সেই দলের প্রতীক কি আপনাকে মানুষকে নতুন করে চিনাতে হচ্ছে, নতুন প্রজন্মকে? না, এটা বাস্তবিক সত্য। মানে 2001-এর পর থেকে তো আমাদের কোনো প্রার্থী ছিল না। সেই জন্য 2096 সালের বিধানসভা ইলেকশনের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে কিন্তু আমাদের প্রতীক চেনাতে হচ্ছে। শিক্ষিত ছেলে মেয়েদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হচ্ছে না, তারা যথেষ্ট ওয়াকিবহাল রাজনীতি সম্বন্ধে, সামাজিক যে পরিস্থিতি সেটা সম্বন্ধে। তবে সবচেয়ে সুবিধা হয়েছে এখন মিডিয়া তো অনেক এগিয়ে আছে। মিডিয়াতে যেহেতু তারা দেখতে পাচ্ছে, প্রতিনিয়ত খবর পাচ্ছে, এবং প্রিন্ট মিডিয়াতেও যারা খবর পাচ্ছে, যারা শিক্ষিত ছেলে মেয়েরা, যে এবারে জাতীয় কংগ্রেস 294টা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। আমাদের এখানে একটা আমাদের অ্যাডভান্টেজ, কারণ এখানে অধিকাংশ পরিবার জাতীয় কংগ্রেসকে সমর্থন করে এবং করত, যার জন্যে তাদের পরিবারের ছেলেমেয়েরা সেইভাবে মানুষ হয়েছে।
কিন্তু সিম্বলটা তারা দেখে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি ইমপ্লিমেন্ট করে দিয়েছি যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভোট ফর কংগ্রেস হ্যান্ড সিম্বল, যাতে এই সিম্বলটা সবাই চিনে যায়, যাতে কাজটা আমাদের সুবিধা হয়ে যায়। একটা সময় কিন্তু কান্তি গাঙ্গুলির মতো দাপুটে নেতা সিপিএম এর এই রায়দিঘির বিধায়ক ছিলেন দীর্ঘদিন ধরে। তারপরে তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীও হন। এর পরবর্তীতে আমরা দেখেছি আমাদের বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেত্রী দেবশ্রী রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনিও কয়েকবার বিধায়িকার ভূমিকা পালন করেছেন। তবে শোনা যায় তিনি বেশিরভাগই আসতেন না এলাকায়, সেরকম একটা দুর্নাম বা বদনামও রয়েছে তার সঙ্গে। এইবারে কান্তিবাবুর পুত্র তিনি কিন্তু সিপিএম এর থেকে প্রার্থী হয়েছেন। পাশাপাশি দেবশ্রী রায়ের যিনি খুব কাছের মানুষ ছিলেন রাজনৈতিকভাবে, তিনি কিন্তু এবারে বিজেপিতে গিয়ে তিনি প্রার্থী হয়েছেন। এই রকম যে একটা অবস্থা, এই কথাগুলো বলার কারণ একটাই যে এরা কিন্তু এলাকায় অন্যভাবে পরিচিত। যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনি দেবশ্রী রায়ের মাধ্যমে হলেও খুব পরিচিত, এবং কান্তি গাঙ্গুলির সুবাদে তার পুত্র এখানে পরিচিত। সেখানে দাঁড়িয়ে আপনার লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে? দেখুন, লড়াইটা আমি এদেরকে নিয়ে খুব কঠিন মনে করছি না। তার কারণ হচ্ছে সিপিএম পার্টি দীর্ঘদিন বলেছে কংগ্রেস পরিবারতন্ত্রের রাজনীতি করে। তাহলে আমার এই রায়দিঘি বিধানসভায় সিপিএম পার্টির অনেক যোগ্য লোক ছিল, অনেক যোগ্য ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতি করছেন। সাম্য আমার ছোট ভাই, ওর বিরুদ্ধে আমি বলছি না, কিন্তু সিপিএম পার্টি যেটা করলো, তারা যে জিনিসটা এতদিন ঘোষণা করে আসতো কংগ্রেসের বিরুদ্ধে, পরিবারতন্ত্র, যারা তৃণমূলকেও বলে যে পিসি ভাইপোর দল, তারা আজকে সাম্যকে এখানে প্রার্থী করে এখানে যারা সিপিএম এর যারা যোগ্য কর্মী, যোগ্য নেতৃত্ব, তাদেরকে আমার মনে হয় ঠিক তারা সমাধান দিল না। এখানে যদি লোকাল সিপিএম নেতৃত্বের কেউ দাঁড়াতো, সেটা কিন্তু আমার ক্ষেত্রে আরো বেশি টাফ হয়ে যেত। আর বিজেপির যিনি দাঁড়িয়েছেন তার সম্বন্ধে এলাকায় মানুষের মধ্যে যে দেবশ্রী রায়ের আমলে সে কি কাজকর্ম করেছে সেইটা নিয়ে একটা তার সম্বন্ধে এখানে মানুষের মধ্যে একটা পরিষ্কার ছবি আছে। সুতরাং বিজেপির প্রার্থী শুধু ধর্ম করে রাজনীতি করলে এখানে হবে, মানে মানুষকে প্রতারণা করার ছবি। সুতরাং সিপিএম এবং বিজেপি আমার মনে হয় আমাদের খুব একটা টাফ সিচুয়েশনে ফেলতে পারবে না। আমাদের মূল লড়াইটা তৃণমূলের সঙ্গে হবে, এবং সেই লড়াইটা কঠিন হয়ে যেত তৃণমূলের সঙ্গে। আমি আপনাকে বলছি, যদি যিনি বিধায়ক ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, বিধানসভা তো ভঙ্গ হয়ে যাওয়ার আগে পর্যন্ত, ডাক্তার অলোক জলদাতা, তাহলে আমাদের কিন্তু টাফ হয়ে যেত। আজকের যিনি দাঁড়িয়েছেন আমার পাশের গ্রামের তাপস বাবু, তিনি আমার মনে হচ্ছে সেই ধরনের প্রার্থী নয় যে ধরনের প্রার্থী আমাদের সঙ্গে টক্কর দিতে পারেন। অর্থাৎ যদি আপনি প্রার্থীর তুল্যমূল্য বিচার করেন, তাহলে কিন্তু তাপস বাবুর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আকাশ পাতাল তফাৎ। এবং যত দিন যাচ্ছে এলাকার মানুষ সেটা বুঝতে পারছেন, এবং আমরা আশাবাদী এলাকার যারা ভোটার, যারা ভোটদান করবেন, তাদের আশীর্বাদ আমাদের মাথায় পড়বে। এই যে এসআইআর এ এত লোকের নাম বাদ গেছে, প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ চলে গেল। হ্যাঁ, এখনো তাদেরকে বলা হচ্ছে আবেদন করতে, সেটা কবে তারা ভোটার তালিকায় নাম ওঠাতে পারবেন আমরা কিছু জানি না। আপনি যে প্রচারে যাচ্ছেন, এই ধরনের প্রশ্নের কি আপনাকে সম্মুখীন হতে হচ্ছে? হ্যাঁ, এবং এই ধরনের প্রচারের যে একটা মানুষের মধ্যে যে ক্ষোভ, বিশেষ করে সংখ্যালঘু এলাকায়, সেখানে আমরা পরিষ্কারভাবে বলছি এই এসআইআর নিয়ে কিন্তু বিজেপি এবং তৃণমূল তারা সমানভাবে দোষী। তারা শুধু অভিনয় করে যাচ্ছে। এবং আপনি দেখবেন যেমন এতে আসামেও হয়েছে, এই যাদের এসআইআর করে এডুকেশনের মধ্যে রেখে দেওয়া হয়েছে, অধিকাংশ তারা ভোটের পরে বৈধ ভোটার হিসাবে তারা গণ্য হবে। কিন্তু এই এসআইআর এর বিরুদ্ধে প্রথম যে প্রতিবাদ এবং আইনগত যে পদক্ষেপ, সেটা আমার প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় শুভঙ্কর সরকার নিয়েছিলেন। সুপ্রিম কোর্টে তিনি কেস করেছিলেন এসআইআর বিরুদ্ধে। এবং আমরা মানুষকে বোঝাতে সক্ষমই হচ্ছি যে কংগ্রেস আমলে কিন্তু এই ধরনের মানুষকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়নি। এসআইআর নিয়ে মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে প্র্যাকটিক্যালি, সেটা কিন্তু খুব দুঃখজনক। আমরা মানুষের পাশে আছি, তাদেরকে যে ট্রাইব্যুনালে যথাযথ আমরা সাহায্য করছি, এবং মানুষ আমাদের সঙ্গে কিন্তু সহমত। এখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা হাওয়া
দেখা যায় এই একটা বাইনারি, আপনাদের রাজনীতিবিদরাই বলেন এই একটা বাইনারি চলছে, বিজেপি এন্ড তৃণমূল কংগ্রেস, আর জন্য কোনো রাজনৈতিক দল নেই। সেখানে দাঁড়িয়ে আপনার লড়াইটা আপনার কেন্দ্রে আপনি কার বিরুদ্ধে বেশি মনে করছেন? আমার তো মনে হচ্ছে আমাদের যে মেন লড়াইটা সেটা তৃণমূলের বিরুদ্ধে। কারণ বিজেপি যে সাম্প্রদায়িকার সুরসুরি দিচ্ছে, লোককে বলছে হিন্দু ধর্ম বিপন্ন, চারদিকে পোস্টার মারছে, হিন্দু ধর্ম বাঁচাতে বিজেপি করতে হবে। প্রশ্ন হচ্ছে কি, এই যে বিভিন্ন জায়গায় আমি দেখলাম ইভেন ল্যাম্পপোস্টেও পোস্টার মারা যে হিন্দু ধর্ম বাঁচাতে বিজেপিকে সমর্থন করতে হবে, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। কারণ আমাদের দেশে 800 বছর আগে মুঘলরা ছিল, তখন কিন্তু হিন্দুত্ব রক্ষা করার জন্য এইভাবে কিন্তু প্রচার করতে হয়নি। পক্ষান্তরে আমরা যেটা দেখছি, তৃণমূল যেটা করছে, তারা কিন্তু একটা অন্য ধরনের রাজনীতি করছে। তারা মানুষকে বোঝাচ্ছে যে সমস্ত, তারা শুধু একটাই কথা, আমরা যে ভাতাগুলো দিচ্ছি আপনারা যদি তৃণমূলকে সমর্থন না করেন তাহলে সেই ভাতাগুলো কিন্তু আপনারা পাবেন না, সেগুলো সব বন্ধ করে দেওয়া হবে। এবং তারা একটা প্রকাশ্যে যে কথাগুলো বলে বেড়াচ্ছে যেটা খুব দুঃখজনক। আমরা যেটা নির্বাচন কমিশনকে আমরা সঠিকভাবে জানিয়েছি যে আমরা ক্যামেরার মাধ্যমে জানতে পারবো আপনি কোথায় ভোট দিচ্ছেন, যেটা কিন্তু ভারতীয় সংবিধানের সম্পূর্ণ বিরোধী কথা। এবং আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি প্রত্যেকটা বুথের সামনে যেন পোস্টারিং করা হয় যে ভোটটা সম্পূর্ণ গোপন ব্যাপার, এই ব্যাপারটা কারোর জানার কোনো অধিকার নেই এবং কেউ জানতে পারবে না, আপনি নির্ভয়ে ভোট দিন। আপনার রায়দিঘি কেন্দ্রে মূল কি কি সমস্যা আছে বলে মনে করছেন? আপনি প্রচারে বেরিয়ে জানতে পারছেন, দেখতে পাচ্ছেন, আগামী দিনে যদি আপনি মের 4 তারিখে যে ফলাফল ঘোষণা হবে সেখানে যদি আপনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন, তাহলে কোন কোন সমস্যাগুলো নিয়ে আপনি বিধানসভায় প্রথমেই যাবেন? প্রথমেই যে সমস্যা, এখানে আমি আজ গ্রামে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি অনেক লোক কিন্তু আবাস যোজনায় বাড়ি পায়নি। অনেক লোক, বিশেষ করে যারা অন্য দলের সমর্থন করেন তারা তো পায়নি, ইভেন যারা তৃণমূলকেও সমর্থন করেছেন তারাও কিন্তু পায়নি। আমি লোকের মুখে শুনছি, সেই জন্য আমি বলছি আমি ঘরের ছেলে, আমাকে সমর্থন করুন, এগুলো পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। যারা যোগ্য, ভাতা পাওয়ার জন্য যারা যোগ্য তারা অনেকেই পাচ্ছেন না, অথচ যারা পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছেন, এগুলো আমাদেরকে করা। আর এখানে শিক্ষিত ছেলেমেয়ের হার অনেক বেশি। আমাদের এখানে পড়াশোনাটা কিন্তু মিদনাপুরের পরে আপনি ধরতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনার পড়াশোনার যে অগ্রগতি, সেখানে এখানে যে বেকারত্বের ব্যাপার, এইটা নিয়ে কিন্তু আমাকে প্রথম সরব হতে হবে। অর্থাৎ যেভাবে বাম আমল বলুন, তার আগে কংগ্রেস আমল বলুন, চাকরির ব্যাপারটা একটা স্মুথ লাইনের মধ্যে চলতো, একটা সঠিক পদক্ষেপে সরকারি বিভিন্ন দপ্তরে অনেক ফাঁকা জায়গা আছে, সেখানে নিয়োগটা আমাদের করতে হবে। এবং এই এলাকার অনেক জায়গায় দেখলাম পথের সমস্যা আছে, পথঘাটের সমস্যা, কিছু এলাকায় করেছেন, কিছু এলাকায় করেননি। বিশেষ করে আমি আজকের অনেক সংখ্যালঘু এলাকায় দেখলাম, সেখানে কেন করেননি আমি বুঝতে পারলাম না। এবং জলেরও সমস্যা আছে, অর্থাৎ পানীয় জল, এইগুলো আমাদের দেখতে হবে। এসআইআর নিয়ে যে সমস্যা এখনো যাদের আছে তাদের পাশে দাঁড়ানো। এছাড়াও আমি জানি বর্তমানে বিধায়করা 1,22,000 টাকা মাসিক ভাতা পান, যেটা বুদ্ধবাবুর আমলে 7,500 টাকা পেত। আমি এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমি বিধায়ক হই, ওই 1,22,000 টাকা এলাকার যারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রী তাদের পড়াশোনার জন্য খরচ হবে। কারণ এই মাসিক ভাতার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার এলাকার মানুষের প্রয়োজন আছে। আশিস বাবুর একটা কিন্তু পারিবারিক পরিচয় রয়েছে, সেই পরিবারের যিনি সদস্য তিনি কিন্তু খুব কংগ্রেসের খুব বড় একজন নেতা ছিলেন, সেটা তো আমরা তার কাছ থেকে শুনে নেবো। এবং তার কাছ থেকে আরেকটু শুনবো যে সত্যরাম বাপুলি, তার হয়ে কিন্তু আশিস বাবু দীর্ঘদিন ধরে কংগ্রেসে কাজ করেছেন। একটা ঘটনা আপনাদের বলি, 1969 সালে অবিভক্ত পাথর প্রতিমা কেন্দ্রে আমার পরিবার থেকে প্রয়াত হরিসাধন মণ্ডল, যিনি খাড়াপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং এই সুন্দরবন এলাকার শিক্ষা বিস্তারে যার সবচেয়ে বেশি অবদান, তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে সেই নির্বাচনে বাংলা কংগ্রেস ভোট কাটুয়ার কাজ করে ওনাকে সেই নির্বাচনে হারিয়ে দেন। পরবর্তীকালে
যেহেতু সত্যবাপুলি ওনার থেকে অনেক জুনিয়র, আমার পরিবারের যারা অন্য সদস্য, আমার প্রয়াত পিতা এবং বর্তমান জীবিত প্রণববাবুর অভিন্ন হৃদয় বন্ধু আমার জেঠু, 90 বছর বয়স, তারা হরিসাধন বাবুকে রিকোয়েস্ট করেন যে সত্যবাপুলির জন্য যেন তিনি সরে দাঁড়ান। ফলত সত্যবাপুলি 1972 সালে নির্বাচনে তিনি জয়ী হন এবং পরপর 6 বার জয়ী হন। হরিসাধন বাবুকে প্রধান শিক্ষক হিসাবে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছিলেন। এর পরবর্তীকালে আমাদের পরিবার থেকে কেউ আর এই বিধানসভা বলুন বা লোকসভা বলুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ওই হরিসাধন বাবু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার 57 বছর পরে আমি এবার নির্বাচনে দাঁড়ালাম এবং আমার জেঠু, যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি প্রণববাবুর অভিন্ন হৃদয় বন্ধু, দুজনে একসঙ্গে বিদ্যানগর কলেজে অধ্যাপনা করতেন, 90 বছর বয়স। আমার জেঠুর নাম প্রদ্যোৎ কুমার মণ্ডল, সবাই চেনেন। এই এলাকায় আমাদের কিছু বলতে হচ্ছে না। এখানে যে রায়দিঘি হসপিটাল, যেটা অজিত পাঁজা স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন, এখানে যে রেল লাইনটা আজকের নামখানা পর্যন্ত বিস্তৃত, সেটা আমাদের ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে যিনি এমপি হয়েছিলেন, যার ছেলে আজকে আপনার পূর্ব মগরাহাটে লড়াই করছে, অতনু, তিনি কিন্তু এটাকে বিস্তৃত করেছিলেন। এবং সাগরের যে আপনারা দেখছেন অতিথিশালা, সেটাও কিন্তু মনোরঞ্জন বাবুর দান। সুতরাং এখানে যেখানেই যাবেন সেখানেই জাতীয় কংগ্রেসের দান। এটাই আমাদের হচ্ছে অ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজ নিয়ে আমরা লড়াই নেমেছি এবং এই অ্যাডভান্টেজ নিয়ে আমরা লড়াই এগিয়ে যাব। সত্যরঞ্জন বাপুরির কথা কিন্তু আমরা সকলেই জানি, কারণ তিনি বেশ কয়েকবার বিধায়ক হয়েছিলেন কংগ্রেসের পক্ষ থেকে। তিনি কিন্তু এই এলাকারই ছিলেন এবং আমরা জানতে পারছি যে আপনি তার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন রাজনৈতিকভাবে, সেটা একটু বলেন। সত্যবাপুলির লাস্ট যে 4টে বিধানসভায় জিতেছিলেন, সেই 4টে বিধানসভার নির্বাচনে ওনার যে প্রচার মাধ্যম ছিল, সেই প্রচার মাধ্যমে কিন্তু আমার সক্রিয়তা ছিল। সত্যবাবুর একটা সবচেয়ে বড় অবদান, তিনি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তিনি রায়দিঘির ময়দান মহলে এনেছিলেন। সেখান থেকে ওই এলাকা ইন্দিরা ময়দান নামে পরিচিত। শুধু আনেননি, সেই যে ইন্দিরা গান্ধীর আগমন, হাজারে হাজারে লোক, কাতারে কাতারে মানুষ, এবং ইন্দিরা গান্ধীকে তিনি সুন্দরবনের একটা হরিণ শিশু উপহার দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী বলেছিলেন যে এখানে যে এত মানুষ, এরা যে এত পিছিয়ে আছে, এদের জন্য তুমি কি চাও? সত্যবাবুলি তখন বলেছিলেন, দিদি, এদের দেখাশোনার জন্য শুধু একটা দপ্তর খোলা উচিত এবং যেটা কেন্দ্রীয় সরকার থেকে তার আর্থিক সাহায্য দেওয়া উচিত। তারপরেই তৈরি হলো সুন্দরবন উন্নয়ন দপ্তর, এবং যে সুন্দরবন উন্নয়ন দপ্তর আজকে সুন্দরবনের আপামর জনসাধারণের আর্থিক এবং সামাজিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছে, এবং কংগ্রেস ছিল বলে এই জিনিসটা সম্ভব হয়েছে। 2026-এর এবারের বিধানসভা ভোটে কিন্তু একটা কথা উঠেছে সাধারণ মানুষের পক্ষ থেকে এবং রাজনীতিকদের পক্ষ থেকেও আসছে যে পরিবর্তন চাই, এবং আশ্চর্যজনকভাবে সেই পরিবর্তনের ইঙ্গিতটা কিন্তু যাচ্ছে বিজেপির দিকে, অর্থাৎ বিজেপি যেন এখানে আসে। কিন্তু আপনি একজন জাতীয় কংগ্রেসের প্রার্থী, সেখানে দাঁড়িয়ে আপনি পরিবর্তনের বার্তা ঠিক কিভাবে দিতে চান? দেখুন, এখানের মানুষ কিন্তু বিভ্রান্ত। এখানে মানুষ ভাবছে কে জিতবে। 3টে পার্টি সমানভাবে এগিয়ে যাচ্ছে, তারা মনে করছে, তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস। সেই জন্য আমি মানুষকে বলতে চাই, আপনারা বিভ্রান্ত হবেন না। কে জিতবে কে হারবে এটা না ভেবে যে যোগ্য প্রার্থী তাকে ভোট দিন। দেখবেন অনেক কিছু পাল্টে যাবে, অনেক কিছু উল্টে যাবে। এটাই আমাদের বার্তা। আমরা দেখলাম যে আশিস মণ্ডল, যিনি রায়দিঘি কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী, তিনিও কিন্তু পরিষ্কার করে সেই পরিবর্তনের বার্তা দিচ্ছেন। কিন্তু সেই পরিবর্তনের বার্তাটা দিচ্ছেন তিনি খুব সচেতনভাবে এবং সুকৌশলে। তিনি বলছেন এমন প্রার্থীকে বেছে নিয়ে ভোট দিন যে উল্টে যাবে, পাল্টে যাবে, অর্থাৎ অনেক কিছুই কিন্তু পাল্টানো সম্ভব হবে। পাশাপাশি তিনি বলেই দিলেন কি কি তিনি পাল্টাতে চান। যে আবাস যোজনার যে বাড়ি, সেটা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত পাননি। এটা খুবই একটা দুঃখের বিষয়, যেটা
খুব গরিব মানুষের জন্য কিন্তু এই প্রকল্পটা করা হয়েছিল। তাছাড়া এলাকায় পানীয় জলের একটা সমস্যা, তিনি এসআইআর এর জন্য সমস্ত মানুষের পাশে থাকছেন। এই যে মূল যে বিষয়গুলো এখন খুবই আলোচনার এবং খুবই মানে উদ্বেগের একটা জায়গায় রয়েছে, এসআইআর বা মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে মানুষ কিন্তু এখন ভাবতে শুরু করেছে যে আমাদের নাগরিকত্ব থাকবে তো। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই কিন্তু আশিস বাবু এগিয়ে যেতে চাইছেন কংগ্রেসের হাত চিহ্ন নিয়ে।